প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম মাসুদ রানা সিরিজের একটি বই, নাম দুর্গে অন্তরীণ। এখন শুরু করছি ষষ্ঠ অংশ। ৮। ট্রাক থেকে ডিনামাইট বয়ে নিয়ে গেল তিনজন পোর্টার। আধখালি বাক্সটা দুর্গে নিয়ে যাওয়া হলো। একটা বাক্স রাখা হলো পাহাড়ি পথে বিস্ফোরণ ঘটানোর জন্য। ট্রাক থেকে সরে আসার আগে ডিস্ট্রিবিউটর থেকে রোটর খুলে নিল রানা। এখন আর ওটাকে কেউ স্টার্ট দিতে পারবে না। পথ খুঁড়ে ডিনামাইট বসালো রানা। ফিউজগুলো এমনভাবে তৈরি করলো যাতে একজন লোকই একসঙ্গে বিস্ফোরণ না ঘটিয়ে আলাদা আলাদাভাবে বিস্ফোরণ ঘটতে পারে। কাজ করতে করতে দুর্গের ভিতর ড্রাম বাজতে শুনল। খবর আদান প্রদানের জন্য নয়, এবার আনুষ্ঠানিকতা হিসেবে গুরু গম্ভীর আওয়াজে ড্রাম বাজছে। রানা আন্দাজ করল ইউনিট সম্ভবত দলের লোকদের সাহস দেওয়ার জন্য ড্রাম ব্যবহার করছে। রানার কাজ শেষ হতে হতে দিনের আলো ফুটে গেল। দুর্গে যখন ও ঢুকলো তখন শরীর ভেঙে আসছে। খিদের কথাটা জানাতে পেটের ভিতর সুসর কীর্তন শুরু হয়েছে। ভিতরে ঢুকে দেখলো সত্যিই একটা অনুষ্ঠান মতো হচ্ছে। উৎসর্গের ফাউল ইতিমধ্যেই জবাই করা হয়ে গিয়েছে, সেগুলো এখন পটে সিদ্ধ হচ্ছে। নর্তকরা পট ঘিরে নাচছে, বর্ষা আর রংচঙে ঢাল হাতে। বাউকার বিরুদ্ধে বর্ষা আর ঢাল কি কাজে আসবে ভেবে পেল না রানা। বাজুকার বিরুদ্ধে বর্ষা আর ঢাল কি কাজে আসবে ভেবে পেল না রানা। ইউনিস একটা কক্ষ থেকে বেরিয়ে এসে রানাকে দেখে মহিলাদের কয়েকজনকে নির্দেশ দিল রানাকে যাতে টেবিলে বসানো হয়। কাঠের বেঞ্চিতে বসানো হলো রানাকে। খাবার নিয়ে আসা হলো। বুনো পেঁপে ভরা অর্ধেকটা অ্যাভোকাডো, সেদ্ধ শেলফিশ, নারিকেলের খোলায় হোয়াইট রাম, চিনির পানি আর সেই সঙ্গে লেবুর রসে ভেজানো আনারসের টুকরো দিয়ে সারতে হবে নাস্তা। খিদের পেটে খাবারগুলো রানার বেহেস্তি খানা বলেই মনে হলো। খেতে খেতে ঘুমে চোখ জড়িয়ে এলো ওর। জোর করে জেগে থাকলো। ভাবতে চেষ্টা করলো এই মুহূর্তে ওর কর্তব্য কি। তারাকে গ্র্যান্ড ল্যাকেয়ার থেকে বের করে নিয়ে যেতে হবে। ওর চিন্তা ডক্টর রবিন্সের দিকে মন নিল। ভদ্রলোকের জনপ্রিয়তা আছে, তাতে কোনো সন্দেহ নেই। মানুষ হয়তো তার জন্য লড়তে চাইবে, কিন্তু তাদের কাছে অস্ত্র নেই। কর্নেল হুয়ান ম্যারনের সৈন্যদের সামনে কোনো প্রতিরোধই গড়তে পারবে না তারা। আমেরিকাও হয়তো সাহায্য করবে হুয়ান ম্যারনকে, তবে এখনই নয়। তারা চাইবে আগে ডক্টর রবিন্স মারা যান। সেটা এখনো ঘটেনি। কখন রানা ঘুমিয়ে পড়েছে টেবিলে মাথা রেখে বলতে পারবে না। ঝাঁকি দিয়ে ওকে ঘুম থেকে তুলল ইউনিস। রানার মনে হলো 1 মিনিটও ঘুমাতে পারেনি। চোখ মেলে দেখলো ঠান্ডা একটা ঘরে শুয়ে আছে ও, পাতার বিছানায়। ঘরে আবছায়া। দরজা দিয়ে আসা আলোর ছায়া দেখে বুঝতে পারলো এখন প্রায় দুপুর। পাহাড়ি পথে একজনকে নজর রাখতে রেখে এসেছে ও। অনেক দূর থেকে অগ্রসরমান গাড়ি দেখতে পাবে সে। সতর্ক করে দিতে পারবে আগেই, অনেক আগেই। এখন সে ইউনিসের পিছনে দাঁড়িয়ে আছে, চেহারায় উত্তেজনা। রানা রানা উঠে বসতেই ইউনিস বলল, আর্মি এখন ট্রাকের কাছে পৌঁছে গেছে। পরিপূর্ণ সজাগ হয়ে উঠল রানা। কতজন? ও গুনতে পারে না, জানালো ইউনিস। শুধু বলছে অনেক অনেক। দ্রুত পায়ে দরজার কাছে চলে গেল রানা। পাহাড় বেয়ে নিশ্চয় এতক্ষণে উঠতে শুরু করেছে আর্মি। তারা ডিনামাইট দেখে ডিফিউজ করুক বা ওগুলো পেরিয়ে যাক, তা চায় না ও। খেয়াল করে দেখলো আদিবাসীদের সমর নৃত্য শেষ হয়েছে। যারা তাদের গুহায় গিয়েছিল তারা দৌড়ে ফিরে আসছে দুর্গে। ডক্টর রবিন্সের ঘর বেরোনোর সময় দেখলো দুজন মহিলার সাহায্য নিয়ে দরজায় এসে দাঁড়িয়েছেন তিনি। আহত পাটা সিলিংয়ে বাঁধা, ব্যান্ডেজ বাঁধা হাত কোথাও ফুলে নেই। সুস্থ দেখাচ্ছে ভদ্রলোককে।
অবাক হলো রানা, কিন্তু কথা বলতে থামলো না। প্রায় খারাপ পথটা ধরে নামতে শুরু করলো। সতর্ক, আর্মি যদি তাড়াহুড়ো করে তাহলে পথেই তাদের সঙ্গে ওর দেখা হয়ে যেতে পারে। ফিউজের কাছে পৌঁছে গেল। এখনো কোনো অস্বাভাবিক আওয়াজ শুনতে পায়নি। এই জায়গাটা বেশ ফাঁকা, গাছপালা দূরে দূরে জন্মেছে। সিকি মাইল নিচে খাদের পাড়ে ট্রাকটাকে পরিষ্কার দেখতে পেল। 30-40 জন সৈন্য ট্রাকটার ধারে কাছে ঘুরঘুর করছে, কিন্তু তাদের কেউ এখনো এদিকে আসতে শুরু করেনি। কেন তা আন্দাজ করতে চেষ্টা করলো রানা। 8 মিনিট পরে পিছনে পায়ের আওয়াজ পেল। পালা এসে পলা এসে থামলো ওর পাশে। সে ব্যাখ্যা করলো সৈন্যদের না আসার কারণ। আরেক দিক থেকে আক্রমণ আসছে রানা। লেগুনের দিকে এগিয়ে আসছে অনেকগুলো বোট। এবার বোঝা গেল নিচের সৈন্যরা কেন আসছে না। ফেন্সরা পেন্সার মুভ, একই সঙ্গে দুদিক থেকে আক্রমণ করা হবে। যোগাযোগ রাখবে রেডিওর মাধ্যমে। পলার চোখে তাকালো রানা। বিপদে মাথা ঠান্ডা রাখতে পারো তুমি? বুড়ো নাচালো পলা। বিপদ? কি বিপদ? তুমি কি এখনই আমার কাপড় খুলবে নাকি? হাসলো রানা। হাত ধরে মেয়েটাকে ওর পাশে বসালো রানা। ফেসগুলো দেখালো, ব্যাখ্যা করে বলল কি করতে হবে। পলা মাথা ঝাঁকানোয় ওর হাতে লাইটারটা তুলে দিল। হাত তুলে দেখালো, ওই যে ওই 2 জায়গায় খানিক পরপর মাইন বসানো হয়েছে। ডান দিকের ফিউজগুলো জ্বাললে ঠিক 3 মিনিট পর দূরের ডিনামাইটগুলো ফাটবে। সঙ্গে সঙ্গে নিরাপদ জায়গায় আসবার জন্য সামনে বাড়বে আর্মি। প্রথমটার 40 ফুট কাছে আছে দ্বিতীয় চার্জ। প্রথমটায় আগুন ধরিয়ে 1.5 মিনিট পর দ্বিতীয় ফিউজের একটায় আগুন দেবে তুমি। এর বেশি আর কিছু করতে হবে না আশা করি। সৈন্যরা পৌঁছাতেই ফাটবে দ্বিতীয় চার্জ। মারা পড়বে লোকগুলো। কেউ কেউ হয়তো বেঁচে যাবে। তাদেরকে পিস্তল দিয়ে ঠেকাবে তুমি, ঠিক আছে? ঠিক আছে। শীতল চোখে সৈন্যদের দেখলো মেয়েটা। গুড লাক মাই ডিয়ার রানা। তুমি ওদিকে বোটগুলোকে ঠেকাও। পারবো আশা করি। মৃদু হাসলো রানা। মনে মনে শঙ্কিত বোধ করছে। দুদিক থেকে অবরোধ করলে বেশি দিন টিকে থাকার কোনো উপায় আসলে নেই দুর্গের। সাধ্যমতো করবে না না, ও জানে, কিন্তু তারপরেও আজ সন্ধ্যা নামবার আগে পর্যন্ত যদি ওরা বেঁচে থাকে তাহলে সেটা অলৌকিক ঘটনা বলতে হবে। দুর্গের দরজার কাছে চলে এলো রানা। ড্রব্রিজ পেরিয়ে ঢুকে দেখলো ভিতরের দৃশ্য পাল্টে গেছে। আদিবাসীরা ব্যস্ত হয়ে একটা স্তূপ থেকে বালতিতে ভরে পাথর তুলে পাশের জনকে সরবরাহ করছে। এক সারিতে দাঁড়িয়েছে পাথরবাহকরা। মই বেয়ে দেয়াল সংলগ্ন নিচু ছাদের উপর তোলা হচ্ছে বালতিগুলো। আরও দুটো দল বালতিতে পাথর ভরে দুর্গের 2 কোণায় জড়ো করছে। নীরব একটা উত্তেজনা ছড়িয়ে পড়েছে চারপাশে। নিঃশব্দে কাজ করছে সবাই। বিস্ময় লাগলো রানার ভাবতে যে জীবনে কখনো লড়াই না করলেও ভীতি নয়, আত্মবিশ্বাস ঝরে পড়ছে লোকগুলোর আচরণে। ইউনেস্কো বরং তার লোকদের তুলনায় একটু বিচলিত দেখাচ্ছে। কর্মতৎপরতা থেকে দূরে সদর দরজার কাছে ডক্টর রবিন্সের সঙ্গে তর্ক করছে সে। ক্রাচে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন ডক্টর রবিন্স, নিজের মত থেকে সরতে নারাজ। ঠিক আছে ইউনিস, আমি মানলাম ম্যারন বিশ্বাসঘাতক, কিন্তু আমার জন্য তোমাদের সবার জীবন বিপন্ন হবে তা আমি মেনে নিতে পারি না। ম্যারন যদি ক্ষমতার জন্য এতই পাগল হয়ে ওঠে তাহলে হার্নান্দেজের সময় যা করেছিলাম তাই করব আমি। দেশ ছেড়ে চলে যাব। ম্যারন কর্মঠ লোক, আর এই দ্বীপের মানুষ আগেও মিলিটারি শাসনে টিকে থেকেছে। কাজেই শুধু আমার জন্য কিছুই আটকে থাকবে না। ইউনিস দ্বিমত পোষণ করে বলল, আমি আপনার নীতিকে শ্রদ্ধা করি ডক্টর রবিন্স, কিন্তু ওর আধিক্য আপনাকে অন্ধ করে দিয়েছে। জেনারেল হার্নান্দেজ যখন আপনাকে আমেরিকায় পাঠালো তখনও আমরা বিশ্বাস করতাম তার শপথ অনুযায়ী দ্বীপটা সে দ্বীপবাসীদের কাছ থেকে কেড়ে নেবে না, আমাদের অধিকার ক্ষুণ্ণ হবে না। তার পক্ষে সম্ভব ছিল আপনাকে দেশান্তরে পাঠানো।
কিন্তু কর্নেল ম্যারনের পক্ষে তা সম্ভব নয়। এক ফোঁটা জনপ্রিয়তা নেই তার সাধারণ মানুষের কাছে। যতক্ষণ জনগণ আপনাকে নেতা হিসেবে চায়, ততক্ষণ আপনি তার চরম প্রতিপক্ষ। আপনি বেঁচে থাকলে তার উদ্দেশ্য পূরণ হবে না, তার ক্ষমতা নিষ্কণ্টক হবে না। এখানে শুধু আপনার জীবনই ঝুঁকির মধ্যে নেই, বরং আমাদের সবার জীবনই ঝুঁকিপূর্ণ। কর্নেলের কাছের একজন লোকের মাধ্যমে জেনেছি আমাদের এই দুর্গ সে আমেরিকানদের কাছে লিজ দিতে চায়। কিউবার উপর আরও চাপ সৃষ্টি করতে এখানে তারা মিসাইল ঘাঁটি বানাবে। আমেরিকানদের সহায়তা ছাড়া ম্যারনের পক্ষে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। আর এইসব পাহাড় আমাদের জন্য পবিত্র ভূমি। এখানে বংশ পরম্পরায় আমরা বাস করে এসেছি। এই এলাকা রক্ষার জন্য জীবন দিতেও আপত্তি নেই আমার লোকদের। উদ্দীপ্ত হয়ে কথাগুলো বলেছে ইউনিস। প্রভাবিতও করতে পেরেছে সে ডক্টর রবিন্সকে। ডক্টর রবিন্স কাঁধ ঝাঁকিয়ে বললেন, আমি তোমার যুক্তি খণ্ডাতে পারবো না ইউনিস। অনেক দিন ধরে যেন স্বপ্নের ঘরে আছি আমি। আশা করে এসেছি সব ঠিক হয়ে যাবে। তা যে হবে না সেটা কখনো ভাবিনি। মৃদু হাসলেন। ঠিক আছে, এক হাতেও পাথর ছুঁতে পারবো আমি। খোঁড়াতে খোঁড়াতে নিচু ছাদের দিকে চললেন তিনি। রানাকে তাকাতে দেখে চোখ টিপল ইউনিস। ছাদে উঠে দেয়ালের গায়ের একটা গর্তের ভিতর দিয়ে সাগর আর লেগুনের সরু সঙ্গম স্থলের দিকে তাকালো রানা। দৃশ্যটা মনটাকে দমিয়ে দেওয়ার মতো। রানার মনে হলো দ্বীপের এদিকের যত নৌকা, আউটবোর্ড, মোটরওয়ালা বোট আর ইয়ট আছে, সব যেন হাজির হয়েছে সঙ্গমস্থলের মুখে, ঢুকবার অপেক্ষায় আছে। ট্যুরিস্টদের বেড়াতে নিয়ে যাওয়া ছোট্ট নৌকো থেকে শুরু করে মাছ ধরা লম্বাটের নৌকো বাদ যায়নি। সংখ্যায় সব মিলিয়ে 50টারও বেশি হবে। ওগুলোতে গিজগিজ করছে আর্মির ইউনিফর্ম পরা লোক। রানা দিবাস্বপ্ন দেখলো এখন বাংলাদেশ নেভির যুদ্ধজাহাজ ছুটে আসছে ওদের রক্ষা করতে। ভাবতে ভালো লাগলো, কিন্তু ব্যাপারটা অসম্ভব। লেগুনে ঢুকে পড়েছে সামনের বোটগুলো। এখন তীরের দিকে এগোচ্ছে দ্রুত গতিতে। যেগুলো দূরবর্তী তীর ঘেঁষে আসছে সেগুলো গন্তব্যে পৌঁছাতে পারবে। বাকিগুলোর জন্য বিস্ময় অপেক্ষা করছে। তীব্র গতিতে আসছে সামনের বোটগুলো। জানেও না তাদের পথ জুড়ে পানির নিচে পেতে আছে পাথর দিয়ে তৈরি ব্রেক ওয়াটার। ইউনিস সম্ভবত ছোট্ট এই বন্দরের রহস্য গোপনে রাখতে পেরেছে। তার উপজাতির লোক ছাড়া কাউকে বোধহয় এদিকে ঘেঁষতে দেয়নি। পানির নিচে অপেক্ষামান পাথরের দাঁতের কথা অনেক আগেই ভুলে গেছে এই দ্বীপের লোক। পাশাপাশি ছুটন্ত দুটো ইয়টের উপর চোখ আটকে গেল রানার। বেনকেউলা ছাড়াও ওগুলো ডেকে দাঁড়ানো যাত্রীদের হাতে বাজুকা আর সাবমেশিন গান স্পষ্ট দেখতে পাচ্ছেও। একই সঙ্গে দুটো ইয়ট ব্রেক ওয়াটারে গুঁতো খেলো। স্টিলের পাত ছিঁড়ে যাবার কর্কশ গা রি করা আওয়াজ হলো। ইয়ট দুটো সামনের দিক উপরে উঠে গেল। ধাক্কার প্রচণ্ডতায় ডেকে দাঁড়ানো লোকগুলো ছিটকে পড়ল পানিতে। কেঁপে উঠল ইয়টগুলো। তারপর কাত হয়ে ডুবতে শুরু করলো। ব্রেক ওয়াটারে আটকে থেকে গেল অর্ধেক ডুবন্ত অবস্থায়। যেন এই ঘটনার সঙ্গে তাল মেলাতেই পাহাড়ি পথের দিক থেকে পলার প্রথম ডিনামাইট ফাটল বিকট শব্দে। ইয়ট দুটোর পেছনে আসছিল দুটো টাগবোট। গতি কমাবার কোনো সুযোগই পেল না ও দুটো। সরাসরি ধাক্কা মারল ব্রেক ওয়াটারে। অর্ধেকটা উঠে পড়ল বাঁধের উপর। ওগুলোর সৈন্যরা পুতুলের মতো ছিটকে পড়ল লেগুনে। তাদের কেউ কেউ ভারী বুট আর পোশাকের কারণে ডুবে গেল দেখতে দেখতে। অন্যরা সাঁতার কেটে এসে পাথরের দেয়াল ধরে টিকে থাকলো। এরপরে সারির বোটগুলো গতি কমিয়ে লেগুনের মাঝখানে থামলো। খুঁটি দিয়ে পানিতে খোঁচা মারতে মারতে সৈন্যভর্তি 3টে নৌকো এগুলো শামুকের গতিতে। ওগুলো পৌঁছে গেল ব্রেকওয়াটার, যেখানে দুর্গে উঠবার সিঁড়ির সঙ্গে মিশছে সেখানে। প্রথম আর দ্বিতীয় নৌকার সৈনিকরা সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলো। তৃতীয় নৌকা পিছিয়ে গেল। তারপর ওটা থেকে দুর্গ দেয়াল লক্ষ্য করে গুলি ছুটতে আরম্ভ করলো সৈন্যরা। ইউনিসকে এদিকে আসতে দেখেনি রানা। এখন খেয়াল করলো সে ওর পাশে এসে দাঁড়িয়েছে। মাথাটা নিচু করে রেখেছে সে। গর্তের ভিতর দিয়ে বাঁশের একটা পেরিস্কোপ দিয়ে নিচটা দেখছে। এক হাত তুলল সে নির্দেশ দিতে।
দেয়াল ঘেঁষে সারি দিয়ে দাঁড়িয়েছে তার লোকরা। সবাই ইউনিসের দিকে তাকিয়ে আছে। প্রত্যেকের হাতে করটির সমান বড় একটা করে পাথর। নৌকো থেকে আসা মেশিন গানের গুলির আওয়াজের উপর দিয়ে সৈনিকদের বুটের শব্দ শুনতে পেল রানা। তারপর ঘোত করে উঠল কে যেন। সৈন্যরা এখন ওদের ঠিক নিচে সিঁড়িতে। ঝট করে হাত নামালো ইউনিস। দুর্গের দেয়ালের গর্তগুলোর চারপাশে ব্যস্ত তৎপরতা দেখতে পেল রানা। আগ্নেয় অস্ত্রের গুলি অগ্রাহ্য করে 3 ফুট চওড়া দেয়ালের গা ঘেঁষে দাঁড়িয়েছে ইউনিসের লোক। বাদামি কিছু দুঃসাহসী মানুষ গর্ত দিয়ে পাথর ফেলেই চট করে নিরাপদ আশ্রয়ে সরে আসছে। 3জন রক্তাক্ত সৈন্য সিঁড়ি থেকে পাশের পাহাড়ের কাঁধে পড়ে গেল। সরিয়ে নেওয়া হলো, তাদের বদলে অন্য লোক এগোতে শুরু করেছে। পাথরের পর পাথর ফেলা হচ্ছে দুর্গ প্রাচীরের গর্ত দিয়ে। কাভারিং ফায়ার হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। গর্তে চোখ রেখে রানা দেখতে পেল নিচের লেগুনে গিয়ে পড়েছে কয়েকজন সৈন্যের দেহ। আগেই মারা না গিয়ে থাকলে ব্রেক ওয়াটারে আছড়ে পড়ে মরবে তারা। সিঁড়ি বেয়ে গড়িয়ে নামছে আহত বা নিহত সৈন্য। তাদের দেহের ধাক্কায় অগ্রসরমান অন্যান্যরা পড়ে যাচ্ছে সিঁড়ি থেকে। সিঁড়ির গোড়ায় পড়ল কেউ কেউ, অন্যান্যরা লেগুনের পানিতে অথবা ব্রেক ওয়াটারে। ইউনিসের লোকরা আরও পাথর তুলে নিয়েছে, তৈরি হয়ে অপেক্ষা করছে আরেকটা আক্রমণের জন্য। ওদিকে প্রথম চমকটা সামলে উঠেছে নিচের সৈন্যরা। আবার কাভারিং ফায়ার শুরু হলো। পাথরের দেয়ালে লেগে নিচে পড়ছে লেপ্টে যাওয়া গুলি। কোনোটা পিছলে বেরিয়ে যাচ্ছে ওদের মাথার উপর দিয়ে। নয়, জঙ্গল কাঁপিয়ে দিল ডিনামাইট বিস্ফোরণের আওয়াজ। আরেকটা চার্জ ফাটিয়েছে পলা। ইউনিসের এখন আপাতত রানাকে দরকার নেই। ওয়ালথারের গুলি বোট পর্যন্ত পৌঁছবে না। সৈন্যদের গুলিও দেয়ালের তেমন কোনো ক্ষতি করতে পারছে না। সিঁড়িতে নিজেদের দখল ভালোভাবে বজায় রাখতে পেরেছে বুড়ো দানব। পাহাড়ি পথের দিকে দ্রুত পা চালালো রানা। একটু পর দেখতে পেল পলা মাটিতে বসে আছে, হাতে তৃতীয় একটা ফিউজ। বিচলিত লাগছে তাকে দেখতে। সাবধান হয়ে গেছে খুব দ্রুত। রানাকে দেখে বলল পলা, প্রথমবারে 7জনকে শেষ করেছি, পরের বার 4জনকে। এখন একজন একজন করে এগোচ্ছে, মাঝখানে 20 ফুট ব্যবধান রাখছে। একজনকে শেষ করতে আস্ত একটা চার্জ নষ্ট করতে হবে এখন। তাই আসলে সায় দিল রানা। ফিউজে আগুন দিও না, আসুক ওরা একজন একজন করে, গুলি করবো আমরা এখান থেকে। ইচ্ছের বিরুদ্ধে আসছে সৈন্যরা, তবে আসছে। পেছন থেকে চিৎকার করে তাদের উৎসাহিত করছে কয়েকজন অফিসার। সৈন্যরা সামনের পাহাড়ের দিকে তাকাচ্ছে না, সবার চোখ পথের উপর বুবি ট্র্যাপের চিহ্ন খুঁজছে। সরু পাহাড়ি পথ যেখানে একটা পাথরের পাশ দিয়ে গেছে, সেখানে ঝোপের আড়াল নিয়ে পৌঁছানোর চেষ্টা করলো রানা। সৈন্যদেরকেও ওখানে পৌঁছাতে পারবার আগেই আড়ালটায় চলে যেতে পারলে সৈন্যরা পাথরটাকে পাশ কাটানোর সময় ওয়ালথারের গুলিতে তাদের সংখ্যা কমিয়ে আনতে পারবেও। মাত্র ওখানে উপস্থিত হয়েছে রানা, এমন সময় প্রথম লোকটা দৃষ্টিগোচরে এলো। বেটে মানুষে, কালো কুচকুচে, মুখটা ঘামছে দরদর করে। শ্বাস ফিরে পেতে থামলো, তারপর টেইলে চোখ রেখে এগোলো আবার। এখন আগের চেয়েও গতি কম। ওয়ালথারটা তাক করেও হোল স্টারে রেখে দিল রানা। লোকটাকে কাবু করবার এর চেয়ে ভালো পথ রয়েছে। সে জানে না ও এখানে লুকিয়ে আছে। এমনিতেই গুলি কোমর ওর নতুন করে সংগ্রহ করাও সম্ভব নয়। কাজেই বাহুর খাপ থেকে স্টেলেটও বের করলো রানা। লোকটা রানার ঠিক নিচে পৌঁছাতেই তার পিঠে লাফিয়ে পড়ল। রানার হাঁটুজোড়া লোকটার মেরুদণ্ডে আঘাত করলো। হুমড়ি খেয়ে পড়ে গেল সৈনিক। রাইফেলটা পড়ল পেটের নিচে। হুশ করে বাতাস বেরিয়ে গেল তার বুক থেকে। মট করে একটা আওয়াজ হয়েছে শুনেছে রানা। বুঝতে দেরি হলো না, কাশেরুকা ভেঙে মারা গেছে লোকটা। তার কার্টিজ আর রাইফেল সংগ্রহ করে নিয়ে লাশটাকে একটা ঝোপের ভিতর লুকিয়ে রাখলো। এক ছুটে আবার ফিরে গেল ট্রেইলের উপরে পাথরের পেছনে, চড়ে বসলো ওটার উপর। এভাবে যদি ভাগ্য সহায়তা করে তাহলে শীঘ্রই বেশ কয়েকজনকে খতম করে যথেষ্ট গোলাগুলি সংগ্রহ করতে পারবে ও, ভাবলো রানা। পরের জন টেইলে বাঘ ঘুরে থমকে দাঁড়ালো। সামনে তাকিয়ে সঙ্গীকে খুঁজছে।
বালিতে ধস্তাধস্তির দাগ দেখে আরো কালো হয়ে গেল গোলগাল কালচে মুখটা। মাথা কাত করে উপরের দিকে তাকালো সে। সরাসরি পাথরের উপর উবু হয়ে বসে থাকা রানার সঙ্গে চোখাচোখি হলো। পেটের কাছে দু হাতে মেশিন গান ধরে আছে সৈনিক। ওটার নল সে ঝটিতে ঘোরালো রানাকে লক্ষ্য করে। বিদ্যুৎ চমকের মতো ওয়ালথারটা বের করেই গুলি করলো রানা। প্রথম গুলিতে লোকটার করটি চুরমার হয়ে গেল। সরু পাহাড়ি পথে বাঁকের ৩-৪ ফুট দূরে পড়ল তার লাশ। কিন্তু লোকটার মেশিন গানটা রানার দরকার। ওয়ালথার হাতে পাথরের উপর থেকে লাফিয়ে নেমে মৃতদেহের কাছে দৌড়ে গেল। পথের উপর থেকে চোখ না সরিয়ে মেশিন গানটা সংগ্রহ করে নিল। মেশিন গানের সঙ্গে শুধু গুলির লুপি নেই, কাঁধেও আছে দুটো বেল্ট ভরা গুলি। লোকটাকে এই পরিস্থিতিতে সোনার খনি বললেও চলে। গুলির বেল্টগুলো খুলে নিল রানা। লাশটা গড়িয়ে পাশের ঝোপের মধ্যে ভরে দিল। তারপর পাথরের পিছনে যাওয়ার জন্য ঝেড়ে দৌড় দিল। বাঘ ঘুরে আর কেউ এলো না। অন্তত রানা পথের উপর থাকবার সময় কেউ আসেনি। পাথরের উপর অপেক্ষায় থাকলো রানা। সময় গড়িয়ে যাচ্ছে, কেউ আসছে না আর। নিশ্চয় ওয়ালথারের আওয়াজ শুনে সতর্ক হয়ে গেছে। আরও 15 মিনিট অপেক্ষা নিষ্ফল গেল। গুলির বোঝা বয়ে পলার কাছে ফিরে এলো রানা। সেখান থেকে ট্রাক আর জিপগুলো দেখলো। হাতে ওয়াকিটকি নিয়ে এদিকে তাকিয়ে কথা বলা এক লোকের দিকে ফিরে চলেছে সৈন্যরা। লোকটাকে ঘিরে দাঁড়ালো। ওয়াকিটকিধারী সম্ভবত চেইন অফ কমান্ডের আরও উঁচু পদের কারো পরামর্শ বা নির্দেশ চাইছে। রানার মেশিন গান আর গুলি দেখে হালকা শীষ বাজালো পলা। আগের জায়গা ছেড়ে অনেকটা নেমে এসে একটা ফাঁকা জমিতে আস্তানা গেড়েছে সে। তুমি দেখছি তাজ্জব কারবার শুরু করলে, লাভার বয়। রানা বলল, এগুলো কর্নেল হুয়ান ম্যারনের সেনাবাহিনীকে ঠেকাতে পারবে না, তবে যথেষ্ট ক্ষতি করতে পারবে। আর্মি অন্তত টের পাবে তোমার লাভারের সঙ্গে লাগতে গেলে প্রচুর ক্ষতি স্বীকার করতে হয়। নিচের লোকগুলোকে দেখালো রানা। পরিকল্পনা পাল্টাচ্ছে ওরা। পলা, টেইলটা অতিরিক্ত দুর্গম। আমার মনে হয় না এ পথে আর এগোবার চেষ্টা করবে ওরা। এখানে অপেক্ষা করো তুমি। যদি দেখো আমার ধারণা ভুল, তাহলে ছুটে গিয়ে জানাবে, ঠিক আছে? জিভ দিয়ে ঠোঁট ভেজালো পলা দভস্কি। রাইফেলটা রেখে যাও, আমি হয়তো কয়েকটাকে খতম করতে পারবো। রাইফেল আর বুলেটগুলো পলাকে দিয়ে দিল রানা। রওনা হয়ে গেল ফিউজের দিকে। আরেকটা আওয়াজ শুনতে পেয়েছে ও। সৈকতবর্তী হাইওয়েতে ইঞ্জিনের গর্জন। আবার ডিনামাইট ব্যবহার করার সময় আসছে। নতুন গাড়িগুলোর প্রথমটা রাস্তার শেষে এসে থামলো। ওটার পেছনে আসছে বাকিগুলো। প্রথমটা থেকে নামলো বেশ কয়েকজন লোক। ততক্ষণে রানা ফিউজগুলোর কাছে চলে গেছে। সামনের গাড়ি থেকে ওয়াকি টকিতে কথা বলা হচ্ছে, কাজেই সৈন্যরা একযোগে আসবে না। লোকগুলোকে ছড়িয়ে পড়বার সুযোগ দিল না রানা। প্রথম চাষটার বিস্ফোরণ ঘটালো। একটা জিপের তলায় ফাটলো ডিনামাইট। আরো দুটো গাড়ি উল্টে ফেললো প্রচণ্ড বিস্ফোরণটা। নীরবতা নামতেই মেশিন গান থেকে এক পলসা গুলি করলো পরবর্তী গাড়িগুলো লক্ষ্য করে। যে গাড়িগুলো এগিয়ে আসছিল সেগুলো থেমে পিছাতে শুরু করলো। রেঞ্জের বাইরে চলে যাচ্ছে। ভাব দেখে মনে হলো বেশ খানিকক্ষণ তারা আর সামনে বাড়তে চেষ্টা করবে না। দুর্গের দিকে ফিরে চলল রানা। নিচু ছাদটা শব্দে ভরে আছে। বাজুকা আর লং রেঞ্জ অস্ত্রের গুলি এসে কাঁপিয়ে দিচ্ছে দেয়াল আর ছাদ। ইউনিস রানাকে হাতের ইশারায় ডেকে তার বাঁশের পেরিস্কোপ দিয়ে তাকাতে বলল। ব্রেক ওয়াটারের অস্তিত্ব সৈন্যদের কাছে এখন আর গোপন নেই। খুঁজে বের করেছে কোথায় ওটা পানির নিচ দিয়ে গেছে। এখন ব্রেক ওয়াটারের উপর দিয়ে সারি বেঁধে সিঁড়ির দিকে এগিয়ে আসছে বেশ কয়েকজন সৈন্য। আরও কয়েকজন সৈন্য দেয়ালের নিচে পৌঁছে গেছে। ইউনিসের দিকে তাকালো রানা। ঠোঁটের কোণ বেঁকে গেছে ইউনিসের। পেরিস্কোপটা আবার ব্যবহার করলো রানা। প্রচণ্ড গোলাগুলির সাহায্য নিয়ে এক লাইনে সিঁড়ি বেয়ে উঠছে সৈন্যরা। আরও কিছুক্ষণ পর বোট থেকে গুলি করা হলে তাদের নিজেদের লোকদের গায়েই লাগবে। কিন্তু এখন এত গোলাগুলি করা হচ্ছে যে পাথর ছুটতে দেয়ালের কাছে যাওয়ার সাধ্য নেই কারো। মেশিন গানটা শক্ত করে ধরল রানা। ইউনিসকে বলল, খেয়াল রাখুন কখন সৈন্যরা উপরে উঠে আসে।
কথাটা বলবার দরকার ছিল না। কাভারিং ফায়ার বন্ধ হয়ে গেল। নিজেদের লোকদের গায়ে গুলি করবার কোনো ইচ্ছে নেই নিচের সৈন্যদের। এর বেশি কোনো সংকেতের প্রয়োজন রানার নেই। বুটের খটাখট আওয়াজ শুনতে পেল। উপরে উঠে আসছে। দেয়ালের গায়ের পাথর ফেলার ফুটোয় পা রেখে সিধে হয়ে দাঁড়ালো রানা। ওর মুখের কাছে দেখা দিল একটা রাইফেল। প্রথম সৈন্য পরবর্তী ধাপে পা রাখায় নলটা অন্যদিকে সরে গেল। মেশিন গানের এক ঝাঁক গুলি লোকটাকে নিচের সঙ্গীর উপর আছড়ে ফেলল। দুজনে তারা সিঁড়ির ধাপ থেকে গভীর খাদে গিয়ে পড়ল। মেশিন গানের নল ঘুরিয়ে সিঁড়ি সাফ করে দিল রানা। ব্রেক ওয়াটারের যে পর্যন্ত মেশিন গানের রেঞ্জের মধ্যে পেল সে পর্যন্ত শুইয়ে দিল অপ্রস্তুত সৈন্যদের। তাদের পেছনে যারা রেঞ্জের বাইরে আছে তারা বোটের দিকে পিছু হটতে শুরু করলো। পিছলে যাচ্ছে কেউ কেউ, হোঁচট খাচ্ছে, লাফিয়ে পড়ছে বোটের ডেকে। ওদিক থেকে কোনো গোলাগুলি হচ্ছে না। নৌকাগুলো ব্রেক ওয়াটারের শেষ প্রান্তে রানা আর পলা যেখানে সাঁতার কেটেছিল সেদিকে চলল। সৈকতে ভোট ভিড়ানোই তাদের উদ্দেশ্য। ইউনিসের কাছে ফিরল রানা। ঝুঁকে বসে একটা বেনসন ধরালো। এবার কিছুক্ষণ আমরা বিশ্রাম নিতে পারবো, মন্তব্য করলো। আপনি বিশ্রাম নিতে পারেন মিস্টার রানা, বলল ইউনিস। এ পর্যন্ত যা করেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু অবরোধ করে রেখেছে ওরা আমাদের। আবার আক্রমণের আগে সামান্য বিরতি নিচ্ছে শুধু। ম্যারনের আর্মি ফিরে আসবেই। আমার লোকরা মনে করছে লড়াইয়ে জয় হয়েছে তাদের। সবাই এখন একটা অনুষ্ঠান করতে চাইবে। যদি অনুষ্ঠান না করা হয় তাহলে পরে ওরা আমাকে দোষ দেবে যে দেবতাদের আমি সন্তুষ্ট করিনি বলে দেবতারা তাদের ছেড়ে গেছেন। সেক্ষেত্রে লড়াই করার ইচ্ছেই নষ্ট হয়ে যাবে অনেকের। অথচ সামনে আরও লড়াই পড়ে আছে। রানাকে একা রেখে বিজয় অনুষ্ঠানের আয়োজন করতে চলে গেল ইউনিস। পবিত্র আগুন জ্বালানো হলো। বেজে উঠল ড্রাম। সেই সঙ্গে নাচ জুড়ল আদিবাসীরা। তাদের নাচ গান দেখবার ফাঁকে লেগুনের দিকেও চোখ রাখল রানা। বেশিরভাগ বোটই লেগুনের সৈকতে ভিড়েছে। অবাক লাগলো ওর। সৈন্যরা বোটের ধারে কাছেই আছে। দুর্গের দিকে আসবার কোনো চেষ্টা করছে না। আন্দাজ করলো ওয়াকি টকিতে নিশ্চয় এখন নির্দেশের পর নির্দেশ আর উত্তপ্ত বাক্য বিনিময় চলছে। ওর জন্য আরও বিস্ময় অপেক্ষা করছিল। একে একে নৌকো, মোটরবোট আর ইয়টগুলো খোলা সাগরে বেরিয়ে যেতে শুরু করলো। সবার শেষে সাগর সঙ্গমের দিকে গেল একটা জেলে নৌকা। রানা লক্ষ্য করলো অনুষ্ঠান শেষ হলো গুরুগম্ভীর প্রার্থনার মাধ্যমে। ইউনেসকে দেখতে পেল তারা আর ডক্টর রবিন্সের পাশে। বোট চলে যাবার খবরটা তাদের দিল। তারপর বলল এবার তারা আর ডক্টর রবিন্সকে আমরা এখান থেকে সরিয়ে নিতে পারবো। রানা ভাবছে কাছের কোনো দ্বীপে চলে যাওয়ার কথা। ওখান থেকে ডক্টর আহমেদ ইর্তিজার সঙ্গে যোগাযোগ করে চার্টার করা প্লেনের ব্যবস্থা করা যাবে। কি ভাবছে জানাতেই প্রতিবাদ করে উঠলেন ডক্টর রবিন্স। জানালেন এই পর্যায়ে কিছুতেই পালিয়ে যাবেন না তিনি। তারা এর একবার ওর মুখ দেখছে। একবার ওর মুখ দেখছে। ইউনিসের সঙ্গে চোখে চোখে কথা হয়ে গেল রানার। ইউনিস বোঝাক তার অবুঝ বন্ধুকে। রানা চলল ব্রেক ওয়াটারের উপর থেকে বিধ্বস্ত বোট সরাতে। রানার সঙ্গে যাওয়ার জন্য কয়েকজন লোক বেছে দিল ইউনিস। জানালো এরাই তার সেরা সাঁতারু। কিন্তু সাঁতারুর প্রয়োজন নেই এখন রানার। দরকার আসলে একটা ভাসমান ক্রেন। ইউনিসকে রানা বলল তার লোকেরা যেন ম্যাচেটি দিয়ে কয়েকটা বড় গাছ কেটে আনে। ওদের গাছ কাটবার সময় দিয়ে রানা চলে গেল পলার ওখানে কি ঘটছে জানতে। যেখানে পলাকেও রেখে গিয়েছিল সেখানে বসে আছে মেয়েটা। নিচের জিপগুলো চলে গেছে, শুধু ট্রাকটা এখনো আছে। পলা জানালো একযোগে সৈন্য প্রত্যাহার করা হয়েছে। সময়টা মিলিয়ে দেখলো রানা। ওই একই সময়ে লেগুন থেকেও বোট সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পলাকেও বলল বোটগুলোও চলে গেছে। সাগর সৈকত সংলগ্ন হাইওয়েতেও সৈন্য নেই। কথাটা শুনে ভুরু কুচকে উঠল পলার। তুমি নিশ্চয় ভাবছো না হাল ছেড়ে দিয়েছে কর্নেল ওয়ান ম্যারন? করছেটা কি লোকটা? ইউনিস তারা কিংবা ডক্টর রবিন্সকে রানা বলেনি ও কি ভাবছে। তবে পলাকে সব কথা বলা যায়।
আমার ধারণা আমেরিকান সরকারের কাছে গলা ফাটিয়ে সাহায্য চাইছে ও এখন। শীঘ্রই আমরা বম্বার আর গানবোট দেখতে পাবো। আশা করছি তার আগে এখান থেকে সরে যাওয়া সম্ভব হবে আমাদের সবার পক্ষে। এরপর রানা বলল, ব্রেক ওয়াটারে উঠে পড়া বোট ব্যবহারের কথা ভাবছে ও। ঠিক করেছে ইউনিসকে বলবে। ওরা চলে যাওয়ার পর নিজের লোকদের নিয়ে কিছুদিনের জন্য যেন সে অদৃশ্য হয়ে যায়। আস্তে করে মাথা নাড়ল পলা। খসখসে গলায় বলল, মিশন ইম্পসিবল রানা, গুড লাক। 10। দুর্গে ফেরার সময় ম্যাসেটির আওয়াজ শুনতে পেল রানা। আবি ইউনিস তারা কিংবা ডক্টর রবিন্সকে কোথাও আবি ইউনিস তারা কিংবা ডক্টর রবিন্সকে কোথাও দেখা গেল না। রানা আন্দাজ করল কোথাও একসঙ্গে বসে আলোচনা করছে ওরা। ইউনিস নিশ্চয় বোঝানোর চেষ্টা করছে ডক্টর রবিন্সের উচিত আপাতত দেশ ছেড়ে পালানো। তাকে প্রভাবিত করতে না পারলেও তারাকে হয়তো প্রভাবিত করতে পারবে সে। মেয়েটা আজকের লড়াই দেখেও কি জেদ করবে থেকে যাওয়ার জন্য? এটা সাহসের কাজ, কিন্তু থাকার দায় না থাকলেও রয়ে যাওয়াটা চরম বোকামি। বেশ কিছুক্ষণ পর দুর্গের দরজা দিয়ে ভিতরে ঢুকলো ইউনিসের পাঠানো কাঠুরেরা। বড় বড় দুটো গাছের ভারী গুঁড়ি নিয়ে ফিরেছে। 12 জনের প্রত্যেকেই হাত লাগাতে হচ্ছে ওগুলো একটা একটা করে বয়ে আনতে। টেনে গুঁড়ি দুটো মই বেয়ে উপরে তোলা হলো, তারপর ফেলে দেওয়া হলো সাগরে। এরপর স্টোর হাউস থেকে দড়ির কয়েল আনলো দুজন। মেশিন গান আর অ্যামুনেশন বেল্ট হাতে তাদের আগে আগে সিঁড়ি বেয়ে নামতে শুরু করলো রানা। গুঁড়ি দুটো টিলার গা ঘেঁষে সাগরে পড়েছে। পানির 1 ফুট উপরে জেগে আছে ওগুলোর এক মাথা। সাঁতারুরা সিঁড়ির শেষ ধাপ থেকে ডাইভ দিয়ে পড়ল সাগরে। কাছের গুঁড়িটার গায়ে দড়ির গিট দিয়ে ফিরে এলো। সাবধানে লোকগুলোকে নিয়ে ব্রেক ওয়াটারের উপর দিয়ে এগোলো রানা। দড়ি টেনে গুঁড়িটাকে সরিয়ে আনতে গিয়ে মাঝে মধ্যেই 2-1 জন পড়ে যাচ্ছে ব্রেক ওয়াটার থেকে, কিন্তু রানার পড়ে যাওয়া চলবে না। মেশিন গানটা ভিজে গেলে আর কোনো কাজেই আসবে না ওটা। সাগরতলার বালিতে গেঁথে গেছে গুঁড়ির শেষ মাথা। ওটা টেনে সরানো অত্যন্ত কঠিন কাজ হয়ে দেখা দিল। যখন শেষ পর্যন্ত গুঁড়িটা হঠাৎ সরে এলো, তখন তাল সামলাতে না পেরে সাগরে পড়ে গেল 12 জনই। পানির উপর অল্প একটু ভাসছে গুঁড়ি। ব্রেক ওয়াটারের উপর উঠে ওটাকে আবার টেনে সরাতে শুরু করলো ইউনিসের লোকরা। রানাকে অনুসরণ করছে। হুয়ান ম্যারনকে সহায়তা করতে যে কোনো সময় আমেরিকান বোম্বার চলে আসতে পারে মাথার উপর, বোমা ফেলে মিশিয়ে দিতে পারে ওদের। কিন্তু কাঠুরেদের কিছু বলল না রানা। কাছের ভেসেলটা একটা ইয়ট, অর্ধেক ব্রেক ওয়াটারের উপর উঠে কাত হয়ে পড়ে আছে ওটা। ইঞ্জিন শুকনো, ওখানে পানি পৌঁছায়নি। আশা জেগেছিল রানার মনে। তারপর দেখলো ওটার ফাইবার গ্লাসের তলা পুরোটাই খসে গেছে। ওটাকে পাশ কাটিয়ে ছুরি গুড়ি টেনে নিয়ে চলল ইউনিসের লোকরা। কয়েকজন এখন সাঁতার কাটছে, গুড়িটা সঠিক পথে ঠেলছে তার ফাঁকে। ইয়টে উঠে ওটার পাশের বোটে চলে এলো রানা। এটার তলির অবস্থা প্রথমটার চেয়েও খারাপ। বাকি রইল টাগ বোট দুটো। ওগুলো পুরোটা লোহার তৈরি। ওগুলোর হয়তো এরকম ক্ষতি হয়নি। নীল পানিতে কালো ছোপের মতো ভাসছে কয়েকটা ইউনিফর্ম পরা বাদামি লাশ। ধীরে ধীরে সাগরের দিকে চলেছে স্রোত স্রোতের টানে। ইউনিসের লোকদের ইয়ট পার করে গুড়ি নিয়ে আসতে বলে সামনের টাগ বোটের কাছে চলে এলো রানা। মেশিন গান, গুলির বেল্ট আর ওয়ালথার টাগ বোটের ডেকে রেখে নিজেকে টেনে তুলল ও। ওর পরীক্ষা শেষ হয়ে গেল কাঠুরেরা আসবার আগেই। তারা প্রথম গুলিটা নিয়ে আসায় এবার দ্বিতীয়টা আনতে নির্দেশ দিল রানা। তারা চলে যাওয়ার পর কেবিনে উঠে ডিজেল ইঞ্জিনটা স্টার্ট দেওয়ার চেষ্টা করলো। বার দুয়েক কেসে উঠে স্টার্ট নিল ইঞ্জিন। কতটা শক্তভাবে ব্রেক ওয়াটারের সঙ্গে আটকেছে বোঝার জন্য রিভার্স গিয়ার দিল। তীক্ষ্ণ আওয়াজ করলো ইঞ্জিন। ঘুরন্ত প্রপেলারের কারণে পানিতে ঘূর্ণি সৃষ্টি হলো, কিন্তু এক চুল নড়ল না টাগ বোট।
ইউনুসের লোকেরা দ্বিতীয় গুড়ি নিয়ে ফেরার পর কি করতে হবে তাদের বুঝিয়ে দিল রানা। ব্রেকওয়াটারে 6 জন করে 2 দলে ভাগ হয়ে দাঁড়ালো তারা। গুড়ি দিয়ে ধাক্কা মারতে শুরু করলো টাগবোটের সামনের অংশে। দুলতে শুরু করলো টাগবোট। ইঞ্জিন চালু করে আবার রিভার্স গিয়ার দিল রানা। টাগবোটের খোলটা কাতর স্বরে প্রতিবাদ জানালো। লোহার সঙ্গে পাথরের ঘষার কর্কশ আওয়াজ হলো। তারপর হঠাৎ ব্রেকওয়াটারের উপর থেকে নেমে গেল টাগবোট। পানিতে নেমে দুলতে শুরু করলো। আরেকটু বেশি জোরে দুললে ডুবে যেতে পারত, কিন্তু দোলা কমে এলো ক্রমেই। ইঞ্জিন বন্ধ করে দিল রানা। তেলের খরচ যতটা কম করা যায় ততই ভালো। কাছের কোনো দ্বীপে পৌঁছাতে হলে ফুয়েল লাগবে ওদের। আস্তে আস্তে স্থির হলো বোট। দাঁত বের করে হাসছে ইউনেসের পাঠানো লোকেরা। তাদের কঠোর পরিশ্রম ব্যথা যায়নি। যে কাজে এসেছিল সে কাজে তারা সফল। রানাও তাদের সঙ্গে হাসতে যাচ্ছিল, কিন্তু বুদবুদের শব্দ ওর মনোযোগ অন্যদিকে সরিয়ে দিল। ইঞ্জিনের কাছে একটা ফোয়ারা সৃষ্টি হয়েছে। সাগরের পানি উঠে যন্ত্রপাতি ডুবিয়ে দিচ্ছে দ্রুত। শীঘ্রই ডুবে যাবে টাগবোট। লাফ দিয়ে মেশিন গান, গুলির বেল্ট আর ওয়ালথার তুলে নিল রানা। ডুবন্ত বোট থেকে সাবধানে নেমে পড়ল ব্রেকওয়াটারের উপর। আর মাত্র একটা বোট আছে হাতের নাগালে। এবার শেষ টাগবোটটা পানিতে নামানোর কসরত শুরু করবার আগে ওটায় উঠে ভিতরটা ভালো করে পরীক্ষা করে দেখল রানা। ওর চোখে কোনো ক্ষয়ক্ষতি ধরা পড়ল না, কিন্তু এই বোটটা যেখানে আটকেছে তার এক পাশেই আছে পাথরের তীক্ষ্ণ ধার, একটা কিনারা। বোট পিছাতে শুরু করলে ওটার আঘাতে ফুটো হয়ে যেতে পারে খোলটা। বোট নিয়ে কাজ শুরুর আগে ওই পাথরের দাঁতটাকে এড়ানোর কোনো ব্যবস্থা করতে হবে। কিছু করার আগে বোটের ইঞ্জিন পরীক্ষা করে দেখল রানা। ওটা একটা কনভার্টেড 4 সিলিন্ডারের ডজ মোটর। পিঠে নেমে ইঞ্জিনটা স্টার্ট দিতে চেষ্টা করলো রানা। 6 বার হাতল ঘোরালো, কোনো কাজ হলো না। পেট্রোল ইঞ্জিন যদি এতবারেও চালু না হয় তাহলে সারাদিন গুতালেও চালু হবে না। ইঞ্জিনটা স্টার্ট না হওয়ার 3টে কারণ থাকতে পারে বলে মনে হলো রানার। পেট্রোল নেই, স্পার্কিং প্লাগ কাজ করছে না, অথবা কানেকশন ছুটে গেছে কোথাও। ইঞ্জিন পরখ করে দেখলো রানা ট্যাঙ্ক ভরা পেট্রোল আছে। কানেকশনেও কোথাও কোনো খুঁত নেই। এবার টুল কিট থেকে রেঞ্জ নিয়ে প্লাগ খুলে বুঝতে পারলো না শেষবার এটাকে কিভাবে স্টার্ট দিয়েছিল। এটা সারিং। অসম্ভব নোংরা সব কটা প্লাগ। পুরো কার্বন জমেছে স্পার্ক করবার জায়গায়। স্টেলেটো ব্যবহার করে প্লাগগুলো পরিষ্কার করলো রানা। একটার পয়েন্টগুলো পুড়ে গেছে, বাকিগুলোর স্প্রেডের ফাঁকও অনেক বেশি। ঠিক কতটা ফাঁক থাকা উচিত সেটা মাপার কোনো গেজ নেই টুলকিটে। বাড়তি প্লাগও নেই। একটা স্ক্রু ড্রাইভারের সাহায্যে আন্দাজে প্লাগগুলো মেরামত করলো। প্লাগগুলো সকেটে আটকে ইউনিসের লোকদের সরে যেতে ইশারা করলো। তারপর হাতল ধরে ঘোরালো। খক খক করে উঠল ইঞ্জিন, কিন্তু প্রথমবারে স্টার্ট নিল না। দ্বিতীয়বারেও ফলাফল একই। রানা তিক্ত মনে ভাবল, তৃতীয়বারে ইঞ্জিন চালু না হলে ধরে নিতে হবে এখানেই আটকে পড়ে গেছে ওরা। বিড়বিড় করে ইঞ্জিনটাকে গাল দিল রানা। কুসংস্কার দেখেছে অনেক সময়, গালাগালি দিলে আশ্চর্যভাবে সারা মেলে। তৃতীয়বার হাতল ঘোরাতেই ঘর ঘর করে চালু হয়ে গেল ইঞ্জিন। এক রাশ নীলচে ধোঁয়া উগড়ে দিল চিমনি দিয়ে। তারপর মসৃণভাবে চলতে শুরু করলো। চোখ টেনে বাড়তি পেট্রোল খরচ করে ফেললো রানা। তারপর ইঞ্জিন বন্ধ করে দিল। এবার বোটের খোলের নিরাপত্তার ব্যাপারে চিন্তা করবার সময় হয়েছে। রানার নির্দেশে কয়েকজন চলে গেল ফেলে আসা ট্রাকের কাছে। আধ ঘন্টা পর ফিরল তারা। সঙ্গে করে ট্রাকের ইঞ্জিনের হুডটা নিয়ে এসেছে। কি করতে হবে তাদের ব্যাখ্যা করে বোঝালো রানা। হুডটা বোটের হাতলের তলায় ধরে রাখবে দুজন দুদিক থেকে। খোলটা নড়লে চললে হুডও সরবে। ফলে পাথরে খুরের সঙ্গে ওটা স্পষ্ট হবে, মূল খোলের নয়। কাজটা অত্যন্ত বিপজ্জনক। যারা হুড ধরে থাকবে
টাগবোট তাদের পিষে ফেলতে পারে ব্রেক ওয়াটারের সঙ্গে। পরিণতি আকস্মিক যন্ত্রণাদায়ক মৃত্যু। ইউনুসের কয়েকজন লোক ইংরেজি জানে, তাদের রানা ঝুঁকিটা বুঝিয়ে বলল। হাত তুলল 4 জন 4-5 জন। শক্তপোক্ত দেখে দুজনকে বাছাই করলো রানা। হুড নিয়ে পানিতে নামলো তারা। ঘন ঘন ঢোক গিলছে, বারে বারে তাকাচ্ছে দুর্গের দিকে। কয়েকজন মিলে টাগবোটটাকে দোলাতে শুরু করলো। সেই সুযোগে ওটার খোলের নিচে ভরে দেয়া হলো ট্রাকের হুড। দুপাশে অবস্থান নিয়েছে ওরা দুজন দুজন করে। এক হাতে হুড ধরে আছে তারা, তাদের অন্য হাতে বোটের খোলে। বোট যদি নামে আর কাত হয়, তাহলে চট করে সরে যাওয়ার কোনো উপায় নেই কারো। ব্রেক ওয়াটারের সঙ্গে পিষে মরতে হবে। একটা গুড়ি আনা হয়ে গেছে, ওটা আড়াআড়িভাবে বোটের নাকে ঠেকিয়ে ঠেলতে শুরু করলো বাকিরা। ক্যাচ কোচ নানান আওয়াজ করছে টাগবোটের খোল। তারপর হঠাৎ করেই পাথরে লোহা ঘষা খাওয়ার আওয়াজ হলো। টাগবোট পিছলে নেমে এলো ব্রেক ওয়াটার থেকে, দুলতে শুরু করলো লেগুনের পানিতে। স্বস্তির শ্বাস ফেলে রানা দেখলো আহত বা নিহত হয়নি হুড ধরে রাখা লোক 3 জন। সাঁতরানোর ফাঁকে দাঁত বের করে হাসছে, কিন্তু অন্যদের মুখে হাসি নেই। ব্রেক ওয়াটারের উপর দিয়ে সিঁড়ির দিকে ছুট দিল তারা। সাঁতরারত লোক 3 জন তাদের দৃষ্টি অনুসরণ করে সাগর সঙ্গমের দিকে তাকালো। আটকে উঠল সঙ্গে সঙ্গে। একজন চিৎকার ছাড়ল, হাঙর। ঝট করে ঘুরে দাঁড়ালো রানা। তীক্ষ্ণ ডরসাল ফিন স্পষ্ট দেখতে পেল। সরাসরি ব্রেক ওয়াটার লক্ষ্য করেই আসছে। তারপর দূর থেকেই চক্কর মারতে শুরু করলো। এটা আক্রমণের আগের মুহূর্ত। এবার হঠাৎ করেই ছুটে আসবে ব্রেক ওয়াটারের দিকে। 3 কাঠুরে আর রানা প্রায় বাদরের ক্ষিপ্ততায় টাগবোটে উঠল ব্রেক ওয়াটার থেকে। মেশিন গানটা হাতে তুলে নিল রানা। কাছে চলে আসছে হাঙ্গরটা। এক পয়সা গুলি করলো। কালো আকৃতিটা গড়িয়ে উল্টে গেল। সাদা পেট দেখা গেল ওটার। ক্ষুরধার দাঁত ভরা মুখটা মস্ত হা হয়ে আছে। পানিতে রক্তের লাল রং ছড়াতে শুরু করলো। অস্ত্রটা নামিয়ে ইঞ্জিন স্টার্ট দিতে যাচ্ছিল রানা, আরেকটা চিৎকার শুনে থমকে গেল। লেগুনের পানি যেন টকবক করে ফুটছে। ব্যারাকুডা, সর্বগ্রাসী রাক্ষসে মাছগুলো মৃত হাঙরের রক্তের গন্ধে এসে হাজির হয়েছে। ভেসে যাওয়া লাশগুলোর কথা মনে পড়ল রানার। ওগুলো থেকেও নিশ্চয় রক্ত বেরিয়েছে। রক্তের গন্ধ খোলা সাগর থেকে টেনে এনেছে এই সর্বভোগ মাছগুলোকে। হাঙরের লাশ আর মৃতদেহ নিয়ে ছেঁড়াছিঁড়ি কামড়াকামড়ি দেখতে অপেক্ষা করল না ওরা। টাগবোট স্টার্ট দিয়ে ব্রেক ওয়াটারের পাশ দিয়ে ধীর গতিতে এগোলো সিঁড়ির দিকে। সিঁড়ির গোড়ায় নোঙর করে নামলো ওরা। উঠতে শুরু করলো দুর্গের দিকে। রানা মেশিন গান হাতছাড়া করেনি। কোনো ঝুঁকি নিচ্ছে না ও। বয়ে যাওয়া সময়ে দুর্গের পরিস্থিতিতে কোনো বিরূপ পরিবর্তন এসে থাকলে সেজন্য প্রস্তুত থাকতে চায়। গোলাগুলির কোনো আওয়াজ শুনতে পায়নি ওরা। তবে তার মানে এই নয় যে দুর্গে ঢুকে পড়েনি কর্নেল হুয়ান ম্যারনের সেনাবাহিনী। উপরে উঠবার পর দেখা গেল সব আগের মতোই আছে। তারা দাঁড়িয়ে আছে দেয়ালের পাশে, নিচু ছাদের উপর। ওদের কাজ দেখছে। নতুন কিছু ঘটলো? তাকে জিজ্ঞেস করলো রানা। সবাই দুর্গ ছেড়ে চলে যাবার প্রস্তুতি নিচ্ছে। পাহাড়ের ওপাশে তার লোকদের সরিয়ে দিচ্ছে আবেই ইউনিস। জঙ্গলে ছড়িয়ে পড়বে তারা। কর্নেল হুয়ান ম্যারনের হাতের নাগালের বাইরে চলে যাবে। আবেই ইউনিস এখন গেছে পলা দভস্কিকে ডেকে আনতে। এক গাদা বাস্কেট ভরা ফলের পাশে চত্বরে একটা চেয়ারে বসে আছেন আয়ান রবিন্স। ওই ফলগুলো অন্য কোনো দ্বীপে যাওয়ার সময় খাবার হিসেবে কাজে লাগবে ভাবল রানা। ফটক পেরিয়ে চত্বরে ঢুকলো ইউনিস আর পলা। পলার হাতে রাইফেল। ইউনিসকে চিন্তিত দেখাচ্ছে। অন্য কোনো দ্বীপে যাবার মতো যথেষ্ট পেট্রোল আছে আপনাদের? জানতে চাইল সে। রানা নীরবে মাথা ঝাঁকানোই বলল, পথটা খোলা থাকতেই রওনা হয়ে যান তাহলে। আশা করি পানিপথে কোনো বিপদ হবে না আপনাদের। গলা উঁচিয়ে কয়েকজনকে ডেকে ফল ভরা বাস্কেটগুলো টাগবোটে তুলে দিতে নির্দেশ দিল সে। এবার ডক্টর রবিন্সের সঙ্গে কর্মদনের জন্য হাত বাড়ালো। হাতটা ধরলেন না আয়ান রবিন্স। চেয়ারে আড়ষ্ট ভঙ্গিতে বসে আছেন তিনি। একরক্ষা স্বরে বললেন,
তুমি যদি আমাদের সঙ্গে না আসো ইউনিস, তাহলে আমিও যাচ্ছি না। হতাশার শ্বাস চেপে ইউনিস বলল, আপনি নিশ্চয় আশা করেন না এই বিপদের মধ্যে নিজের লোকদের ছেড়ে যাব আমি? সেটা মোটেও ঠিক কাজ হবে না। যুক্তিতর্ক সময় সাপেক্ষ ব্যাপার। ডক্টর রবিন্সের হাতটা ধরল রানা। ইউনিস, আপনার লোকদের কোনো বিপদ হবে না। জঙ্গল থেকে তাদের বের করতে পারবে না ম্যারন, যত চেষ্টাই করুক। কিন্তু সে জানে আপনি ডক্টর রবিন্সকে আশ্রয় দিয়েছিলেন। আপনাকে হাতে পাবার জন্য বিশেষ চেষ্টা করবে সে। জবাবে বিষণ্ণ হাসল ইউনিস। ডক্টর রবিন্স আবার তুবড়ি ছোটালেন। মিস্টার রানা ঠিকই বলেছেন, আমাদের সঙ্গে এসো, একসঙ্গে ফিরব আবার আমরা। ডক্টর রবিন্স তাহলে ঠিক করেছেন তিনি দ্বীপ ছেড়ে যাবেন, ভাবল রানা। পরস্পরের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে ডক্টর রবিন্স আর ইউনিস। মূল্যবান সময় পেরিয়ে যাচ্ছে। পলা আর তারাকে মাথা কাত করে বোটে গিয়ে উঠতে ইশারা করলো রানা। মেয়েরা চলে যেতে এবার মেশিন গানটা তাক করলো ও ইউনিসের পায়ের দিকে। বলল, একভাবে না একভাবে আপনি মরবেনই। দেরি করুন আরও, গুলি করে পা ফুটো করে দেব আপনার, তারপর সঙ্গে করে বয়ে নিয়ে যাব। রানা জানে কাজটা ওর পক্ষে সম্ভব নয়, কিন্তু ইউনিস জানে না। দ্বিধা দ্বন্দ্বের ছাপ পড়ল তার চেহারায়। উদ্ধত অস্ত্রের মুখে অনেকেই জেদ করে মারা পড়ে, কিন্তু ইউনিস ঠান্ডা মাথার লোক। সিদ্ধান্তে এসে আস্তে করে মাথা দোলালো। ঠিক আছে, আমি যাচ্ছি। ঘুরে দাঁড়িয়ে নিজের লোকদের বজ্রকণ্ঠে নির্দেশ দিতে শুরু করলো সে। তার সামনে লাইন ধরে দাঁড়ালো অনুগত আদিবাসীরা। মাথা নিচু করে আবি ইউনিসের কথা শুনছে। পলা আর তারা পিছু নিয়ে টাক বোটের কাছে চলে এলো রানা। অপেক্ষা করছে কখন ডক্টর রবিন্স আর ইউনিস আসবে। অনেকক্ষণ পার হয়ে গেল, তারা এলো না। আবার সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করলো রানা। অর্ধেক উঠে দেখলো ইউনিস আসছে, তার কোলে ডক্টর রবিন্স। রানা টাক বোটের ইঞ্জিন চালু করবার সামান্য পরে বোটে ডেকে পা রাখলো ইউনিস। সে ডক্টর রবিন্সকে সুবিধা মতো একটা জায়গায় নামিয়ে রাখার আগেই বোট ছেড়ে দিল রানা। রওনা হয়ে গেল লেগুনের মুখের দিকে।